আমরা কিভাবে প্রিপোজিশনটাকে ধরতে পারি। আচ্ছা, চলুন আমরা শুরু করি। হিয়ার উই সি। প্রথমে আমরা দেখতে পাচ্ছি শিক্ষাবর্ষের শুরুতে। দেখুন এখানে কিন্তু একটা বিভক্তির কাজ আছে, স্পষ্টতই আমরা বুঝতে পাচ্ছি। শুরুতে, এটা আমরা জানিও, কিছু ফ্রেজ আছে স্পেসিফিকলি। তে, শুরুতে বলতে আমরা একেবারে এট দ্য ভেরি বিগিনিং বলে থাকি অনেক সময়, বা অনেক সময় আমরা অন দ্য আউটসেট বলে থাকি। সেই অর্থে আমরা শুরুতে বোঝাতে এটা ব্যবহার করতে পারি। অনেকে জানিও বটে। আচ্ছা, হ্যাঁ, এট দ্য বিগিনিং। আচ্ছা, তখন আমাদের হয়ে গেল যে শিক্ষাবর্ষের, আমরা বলতে পারি যে যে শিক্ষাবর্ষ আসছে, যে একাডেমিক ইয়ার। এরপরে আমরা দেখি যে বিশ্ববিদ্যালয় একটি নতুন পাঠ্যক্রম চালু করেছিল। এর মধ্যে কিন্তু আর কোনো আমাদের প্রিপোজিশনের কাজ নাই। এই পরিবর্তনের পূর্বে, দেখুন, এই পূর্বে, এই অংশটার জন্য আপনাকে একটা প্রিপোজিশন ব্যবহার করতে হবে। তার মানে এই অংশটা মিলিয়ে একটা প্রিপোজিশনাল ফ্রেজ তৈরি করতে হবে, যেটার আরো একটি নাম আছে, আমরা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসেবে চিহ্নিত করি। মোস্ট অফ দ্য টাইম যখনই আপনি লিখতে যাবেন, এই ফ্রেজ তৈরি করতে হবে আপনাকে। তার মানে এটাও একটা ফ্রেজ, আবারও এটাও একটা ফ্রেজ। এখন পূর্বে, এখন এই পূর্বের জন্য অনেকগুলো ইংরেজি আছে। বিফোর আছে, প্রিয়র আছে, ইভেন আরো বেশ কিছু ব্যাপার আছে। দেখুন এই জায়গাটায় আছে বিফোর অথবা প্রিয়র টু, আপনি কোনটা লিখবেন? আচ্ছা, আমরা এইখানে আমাদের সুবিধা মতো করে যেটা করতে পারি, আমরা বিফোর বা প্রিয়র টু যে কোনো একটা দিতে পারবো। প্রিয়র টু দিস চেঞ্জ, এটাও আমরা দিতে পারি, অথবা বিফোর দিস চেঞ্জ, এটাও হবে। শিক্ষার্থীরা একটি প্রচলিত সিলেবাস অনুসরণ করেছিল। এখানে কিন্তু আর কোনো বিভক্তির কাজ নেই, জাস্ট হয়ে গেল যে তারা অনুসরণ করেছিল এটার পূর্বে যে প্রচলিত সিলেবাস, যেটা ট্রাডিশনাল যে সিলেবাসটা সেটা। সেমিস্টারের মাঝামাঝি সময়ে, ইউ হ্যাভ টু ইউজ আ প্রিপোজিশন হিয়ার। এই যে মাঝামাঝি সময় নির্দেশ করতে আপনাকে একটা প্রিপোজিশন ব্যবহার করতে হবে, সেমিস্টারের মাঝামাঝি। আচ্ছা, এখন আপনি বলবেন না যে মাঝামাঝি ব্যাপারটা কি। দেখুন একবার যদি আপনি এখান থেকে জেনে নিন বা এখান থেকে শিখে নিন, আপনি তো ভুলবেন না। সো স্পষ্টভাবে এখানে লেখা আছে, আপনাকে ফ্রেজ তৈরির জন্য এইটার সাহায্য নিতে হবে। দেখুন, মাঝামাঝি বা মাঝে বোঝাতে, ইন দ্য মিডস্ট অফ, অথবা আপনি চাইলে অন্যভাবেও প্রকাশ করতে পারেন। তবে এটা এখানে মানে আপনি যথোপযুক্ত হিসেবে নিতে পারেন। অথবা আপনি মিড সেমিস্টার লিখতে পারেন, আমরা যেটা দেখে থাকি মিড সেমিস্টার, এটাও হয়। কেমন? আচ্ছা, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি মাঝামাঝি বোঝাতে, যে ইন দা মিডস্ট অফ সেমিস্টার অথবা মিড সেমিস্টার। আমাদের এই ফ্রেজটি হয়ে গেল। অপ্রত্যাশিত চ্যালেঞ্জ দেখা দেয়, চ্যালেঞ্জ, এই দেখা দেওয়ার ইংরেজিটা একটু লিখে রাখবেন। এটা হচ্ছে ইমার্জ হওয়া অথবা এপিয়ার, সামনে চলে আসা। যা, তার মানে এই পুরো অংশটাকে রিফার করার জন্য আমি বলছি যে আমি লিখছি না, বাট আমি আশা করছি আপনারা বুঝতে পারছেন, কারণ লিখতে গেলে অনেক সময় লাগবে। অলরেডি এটা লেখাও আছে, যা আরো পরিবর্তনের প্রয়োজনীয়তা সৃষ্টি করে। দেখুন এই পর্যন্ত অংশের মধ্যে কোনো রকম বিভক্তি নাই বা অনুসর্গ নাই, বা আরো যে ব্যাপারগুলো থাকে যেগুলো যেন প্রিপোজিশন ব্যবহার করি সেগুলো নাই। এই পরিবর্তনগুলোর পর দেখুন এইখানে আপনাকে আবার একটা ফ্রেজ তৈরি করতে হবে। মানে এই পরিবর্তনগুলোর পর, পর নির্দেশ করতে আমরা জানি কি, দেখুন, আফটার ব্যবহার করি, ফলোইং ব্যবহার করি, সাবসিকুয়েন্ট ব্যবহার করি পরবর্তীতে নির্দেশ করতে। তাহলে কোনটা ব্যবহার করব? আচ্ছা, অবশ্যই আমরা আফটার অথবা ফলোইং ব্যবহার করতে পারি। যেহেতু এখানে সময়কে বেশি করা হয়েছে, গুরুত্ব দেওয়া হয়েছে, আহ এজন্য আমরা মূলত আফটার ব্যবহার করতে পারি। আচ্ছা, শিক্ষকরা শিক্ষার্থীদের সহায়তা করার জন্য কর্মশালার আয়োজন করেন। এখানে ঠিক আছে, এখানে হয়ে গেছে, আয়োজন করেন কর্মশালার মানে সহায়তা করার জন্য। আমরা চাইলে এখানে ফর হেল্পিং স্টুডেন্ট দিতে পারি, অথবা সরাসরি আমরা ভার্ব হিসেবে লিখে দিতে পারি। আচ্ছা, এরপরে আমরা একটু দেখি, এ পর্যন্ত আমাদের কাজ শেষ।
সমগ্র সেমিস্টার জুড়ে, এই যে দেখেন, এই যে জুড়ে ব্যাপারটা আছে না, এই জন্য আপনাকে একটা প্রিপোজিশন ব্যবহার করতে হবে। দেখুন, আমরা যারা প্রিপোজিশনের ব্যবহার ভালোভাবে অনুধাবন করতে পারি না, তাদের জন্য এটা সত্যিকার অর্থেই কার্যকর বটে। এই যে জুড়ে, জুড়ে ব্যাপারটা কি? বেপিয়া। আর বেপিয়া ব্যাপারটা মানে হচ্ছে আপনাকে থ্রু আউট ব্যবহার করতে হবে। আপনি আজকে জানলেন, আশা করছি পরবর্তীতে আর ভুলবেন না। এখানে লেখাও আছে বটে, সুন্দরভাবে লেখা আছে থ্রু আউট। আপনি জুড়ে বা বেপিয়া নির্দেশ করতে কোনো একটি নাউনের পূর্বে বসিয়ে নাউন, প্রিপোজিশনাল ফ্রেজ অর অ্যাডভার্বিয়াল ফ্রেজ তৈরি করতে পারেন। আচ্ছা, এই ব্যাপারটা আমরা একটু নিশ্চিত রাখবো। দেন উই সি, আমরা পরবর্তীতে লক্ষ্য করি। এখন আমরা জাস্ট লিখে দেব থ্রু আউট দ্য সেমিস্টার, সেমিস্টার জুড়ে নতুন পদ্ধতির কার্যকারিতা। এই পর্যন্ত এটা মানে সাবজেক্টের মতো করে নতুন পদ্ধতির কার্যকারিতা মূল্যায়নের জন্য মতামত সংগ্রহ করা হয়েছিল, বা মূল্যায়ন করতে মতামত সংগ্রহ করা হয়েছিল। আমরা এই অংশটুকু মূলত ইনফিনিটিভ ফ্রেজ আকার লিখে দিতে পারি, পুরো অংশটা। আর মতামতকে সাবজেক্ট হিসেবে দিতে পারি। ইফ আই আস্ক ইউ, যেখানে সাবজেক্ট কে। জি, আচ্ছা আমাকে বলুন তো এই বাক্যের সাবজেক্ট কে, প্লিজ আমাকে বলুন, আমি একটু দেখব। এই বাক্যের সাবজেক্ট কে বলুন, দ্রুত লিখুন। এই যে এটা তো আমরা ফ্রেজ হিসেবে লিখে ফেললাম, বাট এই বাক্যের সাবজেক্ট কে? শিক্ষকরা শিক্ষার্থীদের সহায়তা করার জন্য কর্মশালার আয়োজন করেন। সাবজেক্ট সম্পর্কে বলুন তো। আচ্ছা, দেখি, প্লিজ দ্রুত লিখুন। এক্স্যাক্টলি। তার মানে তাদের অপিনিয়নটা তারা সংগ্রহ করেছিল, ভিউ অপিনিয়নটা সংগ্রহ করা হয়। তো অতীত সেন্সে আমরা লেখার জন্য এটা আমরা সিম্পলি দিতে পারি পাস্টে। তো যদি প্লুরালে লিখি, তাদের মতামত যেহেতু আছে, এই জন্য আমরা প্লুরাল লিখতে পারি যে দেয়ার অপিনিয়ন্স ওয়ার কালেক্টেড অর কন্ডাক্টেড। তারপরে আমরা কি লিখবো? যে টু ইভালুয়েট দ্য ইফেক্টিভনেস অফ নিউ মেথড অর প্রসিজার, নতুন যে প্রসেসরটা আছে এইটার মূলত কার্যকারিতা মূল্যায়নের জন্য বা মূল্যায়ন করতে। দেন উই সি, পরবর্তীতে আমরা লক্ষ্য করি চূড়ান্ত পরীক্ষার পরে একটি বিস্তৃত পর্যালোচনা পরিচালিত হয়। দেখুন, চূড়ান্ত পরীক্ষার পরে, এই পরে নির্দেশ করতে আপনি কি আফটার ব্যবহার করবেন না ফলোইং ব্যবহার করবেন? দেখুন, কোনো কাজের ধারাবাহিকতা যদি থাকে, কোনো ঘটনার ধারাবাহিকতা যদি থাকে, সেই সময় আপনি ফ্রেজ তৈরি করার জন্য ফলোইং ব্যবহার করতে পারেন। কেমন? আমি আবার বলছি, কোনো ঘটনার পর্যায়ক্রম যদি থাকে, কোনো আহ, ঘটনা বা কোনো একটা ইভেন মাঝে মধ্যে সময়কেও নির্দেশ করে, তখন আমরা ফলোইংটা ব্যবহার করতে পারি। যদিও ভুলবশত আমরা অনেক সময় প্রেজেন্ট পার্টিসিপল অর জেরন্ড হিসেবে চিহ্নিত করে ভুল করি। আচ্ছা, আচ্ছা, অনেকেই করেছেন, বাহ, ভালো তো। তার মানে এই পর্যন্ত এটাও হয়ে গেল। এই বাক্যটা কিন্তু আপনাকে প্যাসিভলি লিখতে হবে। এই মূল্যায়নের পরবর্তীতে, বুঝতে পারছেন তো? দেখুন, এখানেও আপনাকে ফ্রেজ তৈরি করতে হবে। এই মূল্যায়নের পরবর্তীতে, তখন আপনি এই পরবর্তীতে নির্দেশ করে এই পর্যন্ত একটা ফ্রেজ তৈরি করার জন্য এই যে এটা ব্যবহার করবেন, সাবসিকুয়েন্ট টু দিস ইভালুয়েশন। দেখুন তো কেমনে প্রিপোজিশন যুক্ত করে ফ্রেজ তৈরি করতে হয়। তাহলে আমরা কি ছোটবেলা থেকে জেনেছি ছোট স্থান বড় স্থান, বড় স্থান ছোট স্থান। আর ভাই, বড় স্থান ছোট স্থান দিয়ে এত আলোচনা করে লাভ কি? এগুলোতে একটাও পাইলাম না এখানে। যদি আমি আপনি রিয়ালিস্টিকলি চিন্তা না করি, ছোট স্থান বড় স্থান মুখস্থ করে লাভ আছে? দেখুন তো এই লেখার মধ্যে কোথাও পাইছি এরকম কিছু? আচ্ছা, মাথায় রাখবেন, আপনি আপনি যখন নিজে এই ব্যাপারগুলো উদ্যোগ নিয়ে না শিখবেন, কোয়াইট ইম্পসিবল, হবে না। কেউ শিখে দিতে পারবে না, ইভেন আমি তো পারবোই না, বলে লাভ নাই। এরপরে দেখুন, চিহ্নিত সমস্যাগুলো সমাধানের জন্য অতিরিক্ত সম্পদ সংগ্রহ করা হয়েছিল ও সরবরাহ করা হয়েছিল। আচ্ছা, এই বাক্যের সাবজেক্টকে, প্লিজ এইটা আপনাকে বলতেই হবে। কে যে আগে বলবেন, চিহ্নিত সমস্যাগুলো সমাধানের জন্য অতিরিক্ত সম্পদ সংগ্রহ করা হয়েছিল। সম্পদ বলতে আমরা বলতে পারি অতিরিক্ত কিছু বিষয় বা অতিরিক্ত, হ্যাঁ ঠিক আছে, সরঞ্জাম আদি আর কি।
ও আচ্ছা। না, আহমেদ ভুল হয়েছে, আহমেদ। আচ্ছা, মেহেদি বলেছে অতিরিক্ত সম্পদ। এক্স্যাক্টলি। আপনি ভার্বকে প্রশ্ন করুন মেহেদি, যে সরবরাহ করা হয়, কি সরবরাহ করা হয়, তাহলে উত্তরটি পাবেন অতিরিক্ত সম্পদ। কেন সরবরাহ করা হয়, তাহলে উত্তরটি পাবেন চিহ্নিত সমস্যাগুলো সমাধানের জন্য। এখন যখন আপনি বললেন যে চিহ্নিত সমস্যাগুলো সমাধানের জন্য বা চিহ্নিত সমস্যাগুলো সমাধান করতে, এখন আপনি এখানে বসায় দিলেন এই অংশটা, আপনি অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ রিজন হিসেবে লিখে দিবেন, ইউজিং ইনফিনিটিভ ফ্রেজ টু মেক আ অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ পারপাস। এই বিষয়গুলো যারা না বুঝবেন, দেখুন, এই যে সমাধানের জন্য বা সমাধান করতে, তাহলে আমরা লিখে দিতে পারি যে টু অ্যাড্রেস অথবা টু সলভ চিহ্নিত সমস্যা। তার মানে ইতিমধ্যে চিহ্নিত করা হয়েছে। চিহ্নিত বলতে আপনি কি বলতে পারেন, আইডেন্টিফাইড প্রবলেম, চিহ্নিত সমস্যা। হয়ে গেল। প্লিজ, যে কারো প্রশ্ন দয়া করে উত্থাপন করবেন। আচ্ছা, তারপরে দেখি কয়েক সপ্তাহের মধ্যে। এই দেখুন, এই যে মধ্যে, এখানেও কিন্তু একটা প্রিপজিশনের খেলা আছে। তারপরে যে মধ্যে একটা বাউন্ডারি মনে হচ্ছে, তাই না? তো উইদিন, কয়েক সপ্তাহ, ফিউ উইকস অর সেভারাল উইকস। আচ্ছা, শিক্ষার্থীদের পারফরমেন্স উল্লেখযোগ্য উন্নতি লক্ষ্য করা যায়। আচ্ছা, এই বাক্যের সাবজেক্টকে দেখি। এবার আহমেদই বলবেন, যিনি ভুল করেছিলেন তিনি বলবেন প্লিজ। শিক্ষার্থীদের পারফরমেন্সে উল্লেখযোগ্য উন্নতি লক্ষ্য করা যায়, এই বাক্যের এই অংশটা কি নামে অভিহিত বলতে পারি, করতে পারি? আর এই অংশটার মধ্যে সাবজেক্ট কে, মানে প্যাসিভ বাক্যের সাবজেক্ট কে, আমি সেটা জানতে চাচ্ছি। আহ আচ্ছা, একজন বলেছেন পারফরমেন্স, উন্নতি। আচ্ছা, যারা উন্নতি বলেছেন তাদেরটা অনেকাংশ হয়েছে, অনেকাংশ না, পুরোপুরি। কারণ এইখানে কিন্তু একটা বিভক্তির ব্যাপার আছে, পারফরমেন্সে। তার মানে এই অংশটা আপনি কিভাবে তৈরি করতে পারেন, মূলত অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ প্লেস হিসেবে লিখতে পারেন। আর যদি আপনি সরাসরি দিয়ে দেন তাহলে কিন্তু হবে, আপনি কিন্তু এটা অ্যাক্টিভে লিখতে পারবেন। শিক্ষার্থীদের পারফরমেন্স পুরো অংশটা আপনি সাবজেক্ট হিসেবে লিখতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনি লিখতেই পারেন যে দ্য পারফরমেন্স অফ স্টুডেন্টস, এরপর আপনি লিখে দিলেন অ্যাক্টিভ সেন্সে যে সিগনিফিকেন্টলি ডেভেলপড। অ্যাক্টিভ সেন্সে লিখলেন যে উন্নতি হয়েছে। আবার যদি প্যাসিভ সেন্সে লেখেন, তাহলে আপনাকে এই সাবজেক্ট হিসেবে উন্নতিকে লিখতে হবে, ডেভেলপমেন্ট, যেটা মূলত ওয়াজ সিগনিফিকেন্টলি নোটিসড, লক্ষ্য করা যায়। আচ্ছা, এরপর লিখে দিতে পারেন যে পারফরমেন্স অফ স্টুডেন্টস। তবে অ্যাক্টিভ সেন্সে আমার মনে হয় এটা দারুণভাবে বোধগম্য বটে। পরবর্তী সেমিস্টার শুরু হওয়ার আগেই, এখানে একটা জোর দেওয়া হয়েছে, আগেই। যদি এমন হয় তাহলে জাস্ট বিফোর, পরেই, রাইট আফটার, জাস্ট আফটার, বা সুন আফটার, শর্টলি আফটার, আমরা এই ব্যবহারগুলো জানিও বটে। হয়ে গেল। প্রতিষ্ঠানটি পরিশোধিত পাঠ্যক্রম বাস্তবায়নের জন্য আরো ভালোভাবে প্রস্তুত ছিল। হুম, এই জায়গাটায় সাবজেক্টকে বলুন এবার, শেষের দিকে এই বাক্যের সাবজেক্টকে। আপনারা জাস্ট একবার সাবজেক্ট এবং ভার্বকে চেনার চেষ্টা করুন, জাস্ট এনাফ। লেখালেখিতে আপনাকে আর কেউ ঠেকা রাখতে পারবে না। জাস্ট আপনি যদি একবার সাবজেক্টকে ভালোভাবে চিহ্নিত করতে পারেন, আর কেউ ঠেকাইতে পারবে না। দেখুন তো, প্রতিষ্ঠানটি পরিশোধিত পাঠ্যক্রম বাস্তবায়নের জন্য আরো ভালোভাবে প্রস্তুত হয়েছিল, তাহলে সাবজেক্ট কি হবে? উম না। আচ্ছা, একটু দেখুন। সাবজেক্ট সাবজেক্ট হিসেবে লিখতে হবে কিন্তু। আচ্ছা, দেখুন, এখানে প্রতিষ্ঠানটি নিজেই ভালোভাবে প্রস্তুত হয়েছিল। আমরা থার্ড পার্সন বলছি তো এই জন্য হয়তো বা এমন শোনাচ্ছে। তার মানে এখানে প্রতিষ্ঠানটি হচ্ছে সাবজেক্ট। প্রস্তুত হচ্ছিল অর্থে আমরা বলতে পারি যে মেক প্রিপারেশন। তাহলে আমরা বলতে পারি হয়েছিল বলতে আমরা এটা বলতে পারি যে মেড প্রিপারেশন, নিয়েছিল, প্রস্তুতি নিয়েছিল। আর হয়েছিল অর্থ আমরা লিখতে পারি
এই অর্থে যে অন্যভাবে আমরা লিখতে পারি। এরপরে এই অংশটা কি জন্য? পরিশোধিত পাঠ্যক্রম বাস্তবায়নের জন্য। এই অংশটা আপনারা লিখে দিবেন। আমি যে অংশটা এক্স্যাক্টলি রেড কালার করে রেখেছি, এটা কি আপনি টু যুক্ত ইনফিনিটিভ যুক্ত করে লিখবেন নাকি ফর যুক্ত জেরান্ট হিসেবে লিখবেন? প্লিজ এই অংশটা, এই অংশটা কিভাবে লিখবেন আপনি লেখার সময় এটা আমাকে বলুন প্লিজ। টু যুক্ত করে লিখবেন না ফর যুক্ত করে লিখবেন, এইটা আমি শুনতে চাচ্ছি। এক্স্যাক্টলি, অনেকেই টু যুক্ত বলেছেন। আচ্ছা, রহস্যটা কি, এটা কি বলতে পারবেন? দেখুন তো, আমি এখানে জন্য এর জন্য বারবার টু বলছি। এরপরে আমরা যদি আরো দেখি, এই জন্য আমরা টু বললাম। আমরা যদি দেখি এই জন্য আমরা টু বললাম। বাট আপনার কাছে মনে হয় না যে টু কেন? ওয়াই নট ফর? এই যুক্তি কেউ দিতে পারবেন? লাইভে এসে দিবেন প্লিজ। কেউ আছেন? মানে আমরা কেন জন্য আছে ফর না দিয়ে টু কেন দিচ্ছি? কেউ বলতে পারবেন? আচ্ছা, আচ্ছা ঠিক আছে, আমি এখানে একটু আপনাকে সাহায্য করছি। যখন আপনি কোনো একটা বাংলা বাক্যে এরকম জন্যে ব্যাপারটা দেখবেন, এবং তারপরে যদি আপনি ভার্ব ব্যবহারের একটা প্রবণতা দেখেন, ভার্ব, যেমন এই দেখুন মূল্যায়নের জন্য, তার মানে মূল্যায়নটাকে ভার্ব হিসেবে আপনার হয় ইনফিনিটিভ ভার্ব লিখতে হবে নতুবা জেরান্ট ভার্ব লিখতে হবে, যেটাই করি আমরা অসমাপিকা ক্রিয়ায়। তখন আপনি আরো একটা প্রশ্ন করবেন যে মূল্যায়ন করতেও বলা যায় কিনা, মানে মূল্যায়ন করতেও সেন্সটা দিচ্ছে কিনা, যে কার্যকারিতা মূল্যায়ন করতে, আবারও নতুন পাঠ্যক্রম বাস্তবায়ন করতে, এই যে করতে সেন্সটাও দিচ্ছে কিনা, তখন আপনি এটা নিঃসন্দেহে ইনফিনিটিভই করবেন। আমি জাস্ট আপনাদেরকে শর্টকাটে বুঝিয়ে দেওয়ার জন্য, এটা কিন্তু কোনো গ্রামাটিক্যাল স্ট্রাকচার না। কিন্তু আমি যদি বলি আমাকে সাহায্য করার জন্য আপনাকে ধন্যবাদ, তখন কি আপনি টু দিতে পারবেন? বা ধরুন একজনকে আজকে কারাদণ্ড দেওয়া হয়েছে, আহ কাউকে ব্যত্যাঘাত করার জন্য, বা কাউকে অপমানিত করার জন্য, বা কাউকে এই যে কতল করার জন্য। আচ্ছা, তখন আপনি এই যে কতল করার জন্য, ব্যত্যাঘাত করার জন্য বা আক্রমণ করার জন্য, এখানে কি টু দিতে পারবেন? সুযোগ আছে কি? কেউ একজন বলুন তো, টু দিবেন না ফর দিবেন? ফর। কারণ কি? কেন টু দিবেন না? কারণ ওই বাক্যগুলোকে আপনি যা একটু দেখেন তো, আপনি ইয়া করতে পারবেন কিনা, মানে যেটাকে বলে আপনি করতে হয় কিনা। যেমন দেখুন, আমি আপনাকে ধন্যবাদ দিলাম সাহায্য করতে, এটা কি হইলো? হবে না তো। আপনি কি বলতে পারবেন যে জাজ আজকে কারাদণ্ড দিয়েছে একজন চোরকে চুরি করতে, এটা কি হইলো? হইলো না। তার মানে কখন আমরা ফর যুক্ত করে জেরান্ড করব আর কখন টু যুক্ত করে ইনফিনিটিভ করব, এইটা আমরা সহজভাবে বুঝতে পারি যদি এই জন জন মানে জন্যকে আমরা করতে পারি, এই সেন্সটা দিতে পারি কিনা। আচ্ছা, আমি বোঝাতে গিয়ে নিজেই এলোমেলো হয়ে যাচ্ছে, আমি জানি না কতটুকু বোঝাতে পেরেছি। আমার কথাটা কি বোঝা যাচ্ছে? মানে আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম, যে আপনি কখন ইনফিনিটিভ যুক্ত করে লিখবেন আর কখন ফর যুক্ত করে লিখবেন। আচ্ছা, বোঝাতে পেরেছি। আচ্ছা, দ্যাটস রাইট। তার মানে এখন থেকে এই জাতীয় বাক্যগুলো আপনার হয়তোবা সমস্যা হবে না ইনশাআল্লাহ, যতটুকু আমি আশাবাদী।